আসসালামু আলাইকুম। শুরু হলো ইংরেজি নববর্ষ 2025। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দর্শক শ্রোতা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই এর দুপুর 2টার সংবাদ। আমি রেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, বলেছেন প্রধান উপদেষ্টা। ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু। দু 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধন। দেশি ছাপা হচ্ছে প্রথম থেকে দশম শ্রেণীর 41 কোটি বই। গণ আন্দোলনে আহত না হয়ে অর্থ দাবিকারীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির তাগিদ। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। নানান আয়োজনে ইংরেজি নতুন বছর বরণ। দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং বিপিএলে আজ কোনো খেলা নেই। বৃহস্পতিবার প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি ঢাকা, দ্বিতীয় ম্যাচে বরিশাল রংপুর লড়াই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বাণিজ্য মেলার উদ্দেশ্য হল তরুণদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করা। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে বাণিজ্য মেলা হবে দেশ জুড়ে, আর বিদেশি উদ্যোক্তাদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায়। চকর মালিথার রিপোর্ট। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মানুষ মাত্রেই উদ্যোক্তা। মানুষের পথ হল সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। সারা দেশে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। মেলার উদ্দেশ্য হলো সুশ্রী দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুশ্রী দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে আজ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিনামূল্যে পাঠ্য বই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ও ইএফটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন। যাযাবর মিন্টুর রিপোর্ট। প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 41 কোটি বই ছাপার কথা থাকলেও এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র 6 কোটি বই। তাই বেশিরভাগ শিক্ষার্থী এখনই পাচ্ছেন না নতুন বই। এ অবস্থায় সব শ্রেণীর পরিমার্জিত বইয়ের পূর্ণাঙ্গ সংস্করণের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। নতুন পাঠ্য বই প্রকাশ নিয়ে তিনি জানান তার অভিজ্ঞতার কথা। গত বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের যেই সঙ্গে জড়িত যেই ব্যবসায়ীরা
এদের সাথে কি করে বোঝাপড়া করতে হয়, বোঝাপড়ার কথাটা আমি বললাম একটু নরমভাবে, এই বোঝাপড়া কি করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই, এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবেও এর ভিতরে ঢুকতে হয়েছে। বাকি বই আগামী 30শে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব। আমরা সকল বই নিয়ে এই 1 জানুয়ারিতে সকল স্কুলে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রতিটি জেলার প্রতিটি উপজেলার কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায়, কারণ আমরা জানি যে শিক্ষার্থীরা প্রথম দিনে স্কুলে আসে বই নেওয়ার জন্য। তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কিভাবে সকল বই পৌঁছে দেওয়া যায়। বছরের প্রথম দিন প্রাথমিকের সব পাঠ্য বই ও মাধ্যমিকের 3টি আবশ্যিক বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে EFT কার্যক্রমও উদ্বোধন করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আন্দোলনে আহত না হলেও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে সে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে সার্জিস আলম আরও বলেন, অনেক শহীদ পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে। সেই সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয় তুলে ধরেন সার্জিস আলম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে। আসলে আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নির্ঘেত বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই আগে সংস্কার পরে নির্বাচন, এসব কথা কোনো অর্থ বহন করে না। তিনি বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি চলবে। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুল মঈন খান ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। পুরনো বছরকে বিদায় জানিয়ে উচ্ছ্বাস আর আনন্দ উল্লাসের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে বরণ করেছেন রাজধানীবাসী। বিদায়ী বছরের অপ্রাপ্তিগুলো নতুন বছরে পূরণ হবে বলে আশা দেশবাসীর। 31st নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। শাকির আদনানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। কনকনে শীতের রাতে পুরনো দিনের সব দুঃখ কষ্ট আর পাওয়া না পাওয়ার কথা ভুলে ইংরেজি নতুন বছরকে বরণ করে নেন রাজধানীবাসী। 31st নাইটকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে
কূটনৈতিক এলাকাসহ রাজধানী জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তার জন্য আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। স্বাভাবিকভাবে নিরাপত্তার জন্য সবাইকে আসলে মেনটেন করা উচিত। খুবই নিরাপদ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই তো। রাস্তাঘাট এভরিথিং ভেরি মাচ ক্লিয়ার। রাস্তাটা আটকায় রাখছে, এখন গুলশান দিয়ে গেলে তো সহজ হইতো। যদি গোদারঘাট হয়ে বাড্ডা হয়ে যাইতে চাই, এই রাস্তা যাইতে আমার 2 ঘন্টা সময় লাগবে। চেকপোস্ট বসিয়ে যানবাহন ও দেহ তল্লাশি করা হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হয় বিকল্প সড়ক। তাদের জন্য বিকল্প রাস্তা খোলা আছে, আমতলী ক্রসিং দিয়ে চলে যাবে। আমতলী ক্রসিং এর রাস্তাটা খোলা আছে, ওই দিক দিয়ে তারা গুলশান একে দিয়ে রাস্তা খোলা আছে, ওই দিক দিয়ে যাবে। রাজধানী জুড়ে বছরের প্রথম দিন বাড়তি এমন নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরনো বছরের সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর গ্লানিকে ছাপিয়ে নতুন বছর নতুন বারতা নিয়ে আসবে সবার জন্য, সেই প্রত্যাশা সবার। রাজধানীর গুলশান থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছর 2025 উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথ চলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরে এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার লাখো শহীদের রক্ত ও গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। দেশকে ভালোবেসে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে যে কোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করা হবে। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সাথে ইংরেজি নববর্ষ পালনের সময় 3 তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া জাহেদা হাসপাতাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম ইশতিয়াক হোসেন। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। নিহত স্কুল ছাত্রের বাবা জানান, রাত 11:30টার দিকে ইশতিয়াক পাশের বাড়ির ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাঝ পৌষে এসে উত্তরের জনপদে হিমেল হাওয়ার সাথে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় নাকাল জনজীবন, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামের নারায়ণপুরের দুর্গম চরাঞ্চলের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। ঠ্যাঙের বিষ, মাঞ্জার বিষ আর গলায় ভাত খাতি, গলা ঠেকা ধরে। ওষুধ পেলাম, দোয়া করি। ফ্রিতে ডাক্তার ওষুধ পেলাম আর ফ্রিতে ডাক্তার দেখালাম। ঔষধ ত্রাণ সামগ্রী পাইলাম, এতে আমরা সবাই খুশি। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠী এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন। সেইরকম শীতের জন্য আমরা কম্বল পাইছি, প্রকৃত জীবন। এই কম্বল দেওয়াতে ধন্যবাদ। ধন্যবাদ। বুড়ি মানুষের উপকার হবে, যাই কাট দিবে তাহলে উপকার হবে। শীতে কষ্ট করি কম্বলটা পাইলাম, এটা ধন্যবাদ। এই উত্তর অঞ্চলে যে শীতের কম্বলটা দিলেন আমাদের,
আমাদের জন্য খুবই উপকারী এবং সুবিধাজনক। প্রগতি ও জীবন চ্যানেলকে ধন্যবাদ। মানবিক অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। অত্যন্ত দুস্থ এলাকা এবং এখানে আসা খুব কষ্টকর, নদী পার হয়ে আসতে হয়। তা আমাদের এলাকা মানুষ যতটুকু এনারা সেবা দিল তাতে মানে খুবই মানুষ উপকৃত। চিকিৎসা এবং কম্বল বিতরণ দুস্থ গরিব মানুষের মাঝে দিয়েছেন, এজন্য এসআর এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের। খুবই আমরা অসহায় মানুষ, অনেক সাহায্য সহযোগিতা পায় না। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এত সুন্দর, মানুষ খুশি হয়েছে, সবাই ধন্যবাদ দিছে। আমাদের পাশাপাশি যদি আরও সরকারের নজর দৃষ্টি আসে এবং আরও অন্যান্য প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে এই চরবাসীর অনেক অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মহতী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে, প্রত্যাশা স্থানীয়দের। আলিমান রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গত 2 দশকের ধারাবাহিকতায় এবারও শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো ট্রাই ফাউন্ডেশন। সকলের মতো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন দেশের উন্নয়ন ও মানবতার সেবায় নীরবে কাজ করে যাওয়া ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আক্তার হোসেনের রিপোর্ট। এভাবেই রাতের আধারে রাজধানীর শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ট্রাই ফাউন্ডেশন। শীতের রাতে এমন আচানক উষ্ণতার উপহার পেয়ে খুশি অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতের মধ্যে কম্বল দিতেছে তো অনেক ভালোই লাগতেছে, অনেক শীত, হ্যাঁ ভালো লাগতেছে। থাই বাইরে রাস্তার মধ্যে বসি উড়াই থাই, এনকে ভালো মানুষেরা কি থাই, যারা গরিব লোক তারাই তো থাই। হ্যাঁ সবাই পা, প্রতি বছর বছর সবাই পা। রাস্তায় থাকার কষ্ট হয় না শীতের মধ্যে? কি গরম বাবা, কি গরম। স্যার রাজা যে কম্বল দিয়ে গেল, কেমন লাগতেছে? ভালো। কম্বল পাইছেন? ইংরেজি নতুন বছর বরণ করে নিতে ট্রাই ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ বিগত 2 দশকের সমাজের এসব অসহায় মানুষের প্রতি বিত্তবানদের অনেক দায়িত্ব রয়েছে বলে মনে করেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। সামান্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আশা করি সবাই এরকম কাজে উদ্যোগ নেবেন, এটাই আশা করি। 2004 সাল থেকে ট্রাই ফাউন্ডেশন আছে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই কার্যক্রম করে আসছে। আমরা শীতকালে শীতবস্ত্র বিতরণ করতেছি বাংলাদেশের সব জায়গায়, পঞ্চগড়, তেতুলিয়া, দিনাজপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় বস্তির মধ্যে যারা নাকি রাস্তার পাশে থাকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে জিনিসটা দেওয়া হয়, তাদের একটু কিছুটা সাশ্রয় হয়। এবং এটা আমরা একটা মানবিক উদ্যোগ, ট্রাই ফাউন্ডেশন সবসময় ভালো কাজের সাথে আছে। তো এই উদ্যোগটা আমরা করছি যাতে আমাদের দেখা থেকে আরও মানুষজন চলে আসে, এবং অনেকেই কাজগুলি করছেন আমরা জানি, না হলে তো কিছু কাজ হচ্ছে বলেই মানুষ এখনও সুখে কিছুটা স্বাচ্ছন্দ্যে আছে আর কি। তো ট্রাই ফাউন্ডেশনের চেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতেও। শুধু রাজধানী নয়, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নড়াইল, নীলফামারী, পঞ্চগড়, মানিকগঞ্জ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। ট্রাই ফাউন্ডেশন সারা বছরই যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সময় গৃহ নির্মাণ, চিকিৎসা সেবা, মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়াও বিভিন্নভাবে ছিন্নমূল অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ট্রাই ফাউন্ডেশনের মতো অনেকেই এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমাজের অপরাপর সামর্থ্যবানরাও আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা ট্রাই ফাউন্ডেশনের সকল সদস্যের। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় এলাকাবাসী। নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি না থাকায় চরম দুর্ভোগে 30 গ্রামের মানুষ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে 2021-22 অর্থ বছরে 64 জেলার অভ্যন্তরীণ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ শহরে বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজটির কাজ 2021 সালের আগস্ট মাসে শুরু হয়। 7,28,02,000 টাকা ব্যয়ে ব্রিজটি 2024 সালের জুনে
মধ্যে শেষ করার নির্দেশ থাকলেও 2022 সালে মার্চ মাসে অর্ধেক কাজ করে ব্রিজের কাজ বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। আমরা চাই যে ব্রিজটা তাড়াতাড়ি হোক। অসংখ্য মানুষ এখান থেকে দিনে রাত্রে সকল সময় যাতায়াত করে। এটা ভাঙ্গার কারণে মানুষ এখন বিকল্প রাস্তা খুঁজে নিছে। যেখানে এখানে যে লাগতো 10 টাকা ভাড়া, এখন এখানে 50-100 টাকা ভাড়া দেওয়া ওখানে নিয়ে যায়। দীর্ঘদিন কাজ না করায় চুরি হয়ে যাচ্ছে রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। বন্ধ থাকার কারণে ব্রিজ তৈরির যে মালামাল, রড, পাইপ, লোহার পাইপ, বালি বা ব্রিজ তৈরিতে কাঠ, বাঁশ যেগুলা ছিল এখানে, এরা এখান থেকে এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে। একটা হাসপাতালের রুগী নিয়ে রাস্তারও নাই, দরকার হল আমাদের এই ব্রিজটার। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা সহ অনুন্নয়ন রাজস্ব খাতে চাহিদাপত্র বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে, এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই, তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা করতে পারব। জনদুর্ভোগের কথা বিবেচনা করে কাজটি দ্রুতই শেষ করা হবে প্রত্যাশা এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। বর্ণিল আয়োজনে ইংরেজির নতুন বছর বরণ করেছে বিশ্ববাসী। আতশবাজির ঝলকানিতে বর্ণিল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবার, নিউজিল্যান্ডের অকল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। বর্ষবরণে মনোমুগ্ধকর এসব আয়োজনের খবর জানাতে শাকির আদনানের আরও একটি রিপোর্ট। সময়ের তারতম্যের কারণে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি। ওশেনিয়া মহাদেশের দ্বীপ রাষ্ট্রটি বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলেই 2025 সালকে বরণ করে নেয়। এরপর নতুন বছরকে বরণ করেন নিউজিল্যান্ডবাসী। স্থানীয় সময় রাত 12টা বাজতেই নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বিখ্যাত স্কাই টাওয়ার আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীতে নতুন বছরকে স্বাগত জানান অস্ট্রেলিয়ার সিডনিবাসী। শহরটির ইতিহাসে প্রথমবারের মতো এবার দীর্ঘ আতশবাজির প্রদর্শনী হয় সিডনি হারবারে। অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এবার 10 লাখেরও বেশি মানুষ জড়ো হন বর্ণিল এই আয়োজনে। অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউসেও দেখা মেলে আলোর ঝলকানির। বর্ণিল আয়োজন আর উৎসবে নতুন বছরকে বরণ করে নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা 12টা ছুতেই উৎসবে মাতেন এসব দেশের কোটি কোটি মানুষ। ইংরেজি নববর্ষ বরণে প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের টাইমস স্কয়ার সাজে ভিন্ন সাজে। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আতশবাজির ঝলকানিতে মাতেন চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের জনগণ। তবে বিমান দুর্ঘটনার কারণে অনেকটা নীরবেই নববর্ষ পার করেন সাউথ কোরিয়াবাসী। শাকির আদনান, চ্যানেল আই। নিটল টাটা কৃষি সংবাদ। বাগেরহাটে বসতবাড়ির চারপাশে ফলের বাগান ও সবজি চাষ করে বদলে গেছে লাইলি বেগমের ভাগ্য। নিজ বাড়িকে খামার বানিয়ে নারী উদ্যোক্তা হিসেবে সফল 39 বছর বয়সী লাইলি বেগম। মাহফিজুর রহমান মাহফুজের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা উপজেলার মৃত কামাল সেপাইয়ের স্ত্রী লাইলি বেগম নিজ বাড়িকেই রোজগারের একমাত্র পথ হিসেবে বেছে নেন তিনি। এনজিও থেকে লোন নিয়ে বাড়ির পুকুরে মাছ চাষ এবং কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় পেঁপে, পেয়ারা বাগান সহ পুরো বাড়িতে গড়ে তুলেছেন সবজির ক্ষেত। কৃষি অফিসে ডাকার পর আমার 2 দিনে প্রশিক্ষণ দিয়েছে, মানে ট্রেনিং দিয়েছে। ট্রেনিং করার পর আমরা শিখেছি কিভাবে বেড করব, কিভাবে গাছ লাগাবো, এগুলা তারা দেখাবার পরে আমি তার অনুযায়ী পরামর্শ অনুযায়ী আমি এই বেডগুলো করি। লাইলি বেগমের কৃষি খামার দেখে প্রতিবেশীরাও উদ্বুদ্ধ হচ্ছেন। লাইলি এফার কৃষি দেখে কৃষি দিছি, কৃষি অফিস থেকে আমি সব শিখছি। ভবিষ্যতে আমরাও এরকম উদ্যোগ নেব। আর তার সে যে মহিলা মানুষ একা একাই এত বড় একটা কৃষির ফলন ফলাইছে দেখে আমরা সবাই গ্রামবাসী আনন্দিত। তার এই কৃষি কাজে সহযোগিতা করছে উপজেলা কৃষি অফিস।
পতিত জমিটা আমরা চাষের আওতায় আনার জন্য পারিবারিক পুষ্টি বাগান আসলে প্রশিক্ষণ দেওয়ার পরে লাইলি বেগমের কিভাবে বেড করতে হবে, কিভাবে মাছা করতে হবে, কিভাবে সবজি উৎপাদন করতে হবে এই বিষয়ে আসলে পরামর্শ দিই। পরামর্শ মোতাবেক লাইলি বেগম কাজ করে এবং সে নিজে আসলে স্বাবলম্বী। লাইলি বেগমের মতো কৃষানীদের জন্য কৃষিখাত অনেক এগিয়ে যাবে বলছেন স্থানীয় কৃষি অফিস। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গেল ডিসেম্বরে রংপুর বিভাগ থেকে 13টি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শীতে হিমালয় বরফে আচ্ছাদিত হওয়ায় খাবারের খোঁজে প্রায় 650 কিলোমিটার পাড়ি দিয়ে উত্তরাঞ্চলে আসছে গৃধিনী শকুন। দীর্ঘ পথ পাড়ি দেওয়া ক্ষুধার্ত এসব শকুন উড়তে উড়তে দুর্বল হয়ে ধরা পড়েছে লোকালয়। মেরিনা লাভলি রিপোর্ট। গত 29 ডিসেম্বর গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর, সদর উপজেলার বানিয়াজান, 28 ডিসেম্বর কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট, 13 ডিসেম্বর রংপুরের পীরগাছার অন্নদানগর থেকে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়। সবশেষ কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়া গৃধিনী শকুনটিকে কারমাইকেল কলেজ মাঠে নিয়ে আসেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা। শকুনটিকে ঘিরে ভিড় জমায় উৎসুক মানুষ। শকুন এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত। শকুন এখন সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে। নিজ চোখে শকুন দেখা এই প্রথমই আমার। এই শকুন প্রায়ই কিন্তু দেখতাম আকাশে উড়ে বেড়াতো। আমরা বুঝতে পারতাম কোথাও গরু অথবা ছাগল মারা গেলে সে শকুন আসতো। এই শকুন আমাদের পরিবেশের জন্য একান্তই দরকার। শীতে হিমালয় বরফে আবৃত হওয়ায় প্রতি বছর খাবারের খোঁজে উত্তরাঞ্চলে উড়ে আসে গৃধিনী শকুন। রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে মানুষের স্বাস্থ্য ঝুঁকি রোধে ভূমিকা রাখছে প্রকৃতির ঝাড়ুদার খ্যাত এই শকুন। উত্তরাঞ্চলে উদ্ধার হওয়া শকুন সুস্থ ও পরিচর্যায় পাঠানো হয় শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের সিংড়া ফরেস্টে। দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া ফরেস্টে শকুন পরিচর্যা কেন্দ্র স্থাপন করেন এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর 20 থেকে 30টা করে শকুন সেখানে যায়। সেখানে চিকিৎসা নেওয়ার পর যখন সুস্থ হয়ে যায় তখন তাদেরকে আবার অবমুক্ত করে দেওয়া হয়, তখন তারা আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যায়। সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, গেল ডিসেম্বরে রংপুরে 2টি, কুড়িগ্রামে 2টি, নীলফামারীতে 4টি, গাইবান্ধায় 2টি ও লালমনিরহাট থেকে 3টি বিশাল আকৃতির গৃধিনী শকুন উদ্ধার হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। উদ্যোক্তা তৈরির লক্ষ্যে আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলার ঘোষণা। প্রধান উপদেষ্টা ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। 2025 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ের অনলাইন সংস্করণ উন্মোচন। 30 জানুয়ারির মধ্যে সব বই বিতরণের আশা। গণ আন্দোলনে আহত না হয়ে অর্থ দাবিকারীদের বিষয়ে অনুসন্ধান শুরু। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির তাগিদ। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। নানান আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর বরণ। দেশবাসী ও প্রবাসী বাঙালি সহ বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং বিপিএলে আজ কোনো খেলা নেই। বৃহস্পতিবার প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি ঢাকা ও দ্বিতীয় ম্যাচে বরিশাল রংপুর লড়াই। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।